হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমরা ইতিহাসের ছাত্ররা মোটামুটি প্রত্যেকেই জানি যে মোগল সাম্রাজ্যের চরম সমৃদ্ধির সময়ে হিন্দু জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে গঠিত মারাঠা রাজ্যকে শিবাজি মোগলের বিরুদ্ধে সংগ্রাম করে যে গৌরব এনে দিয়েছিলেন তা ভারত ইতিহাসের একটা অনন্য অধ্যায় রচনা করেছে। তবে শিবাজির মৃত্যুর পর যেটা হয়েছিল 1680 খ্রিস্টাব্দে, মারাঠা রাজ্য কেমন ছিল এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদের এ বিষয়ে অনেকেরই হয়তো পরিষ্কার ধারণা নেই, কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো সময় নষ্ট না করে চলে যাই সরাসরি মূল বিষয়ে। এ বিষয়ে প্রথমেই যেটা বলতে হয় যে মোগল সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর যে সকল আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মারাঠা শক্তি। অবশ্য ছত্রপতি শিবাজির মৃত্যুর পর সাময়িকভাবে মারাঠারা কিন্তু বিপর্যস্ত হয়েই পড়েছিল। কারণ এখানে একটি বিষয় লক্ষণীয় যে মারাঠা শাসন ব্যবস্থায় অষ্টপ্রধান নামে মন্ত্রী পরিষদ ছিল এবং তার যথেষ্ট মর্যাদাও ছিল। তবে মারাঠা জাতির সব কাজই সম্পন্ন হতো ছত্রপতির নামে। শিবাজির দক্ষতা, ব্যক্তিত্ব ছত্রপতির কর্তৃত্বকে একটা উচ্চ স্তরে উন্নীত করেছিল, কিন্তু শিবাজির মৃত্যুর পর তা দ্রুত পড়ে গিয়েছে। কারণ কি? যে কারণ হচ্ছে শিবাজি মহারাজের বংশধরদের মধ্যে সেই যোগ্যতা বা দৃঢ়তা কিন্তু কেউই দেখাতে পারেননি যেটা ছত্রপতি শিবাজি দেখিয়েছিলেন। কারণ তারা আত্মকলহে লিপ্ত হয়ে পড়েছিল এবং ছত্রপতির আসনের যে অতীত ঐতিহ্য এবং যে গুরুত্ব সেটাকে তারা নষ্ট করে ফেলেছিল। অবশ্য ক্রমে পেশোয়া মারাঠা রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ হয়ে উঠলে এবং মারাঠা রাষ্ট্রসংঘের ক্ষমতা তার হাতে হস্তগত হলে মারাঠা শক্তি আবার নতুন প্রাণ লাভ করেছিল। যাই হোক, পেশোয়ার উত্থান এবং পেশোয়ার কার্যকলাপ নিয়ে আমরা একটা অন্য ক্লাসে আলোচনা করব। তো আজকে দেখি শিবাজি মহারাজের মৃত্যুর পর মারাঠা সিংহাসনে কে বসেছিলেন, কিভাবে তিনি মারাঠা সিংহাসনকে চালিয়েছিলেন। এ বিষয়ে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে ছত্রপতি শিবাজির মৃত্যুর পর মারাঠা সিংহাসনে বসেছিলেন তার পুত্র শম্ভুজি। তিনি বাবার মতো সাহসী এবং সমর কুশলী ছিলেন সত্য, তবে বাবার মতো বিচক্ষণতা বা দূরদৃষ্টি তার কিন্তু ছিল না। শিবাজির মৃত্যুর পর ঔরঙ্গজেব নতুন উদ্যমে মারাঠাদের বিরুদ্ধে প্রস্তুতি শুরু করেছিলেন। ঠিক এই সময় ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে আশ্রয় দান করে শম্ভুজি ঔরঙ্গজেবের বিরাট ভাজন হয়েছিলেন। ঔরঙ্গজেব মারাঠা রাজ্য আক্রমণ করলে শম্ভুজি বীর বিক্রমে যুদ্ধ করেন, শেষ পর্যন্ত মোগলের হাতে বন্দী হন এবং মোগল সেনার অমানবিক অত্যাচারে শম্ভুজির মৃত্যু হয়। শম্ভুজির মৃত্যুর পর তার শিশুপুত্র শাহু এবং তার পত্নী মোগলের হাতে বন্দী হন। শম্ভুজির অকাল মৃত্যু মারাঠাদের একেবারে হতোদ্যম করে দিয়েছিল তা কিন্তু নয়। এই সময় দেখা গেছে শিবাজির দ্বিতীয় পত্নীর গর্ভজাত সন্তান অর্থাৎ শিবাজির অপর পুত্র রাজারাম সিংহাসনে বসেন 1689 খ্রিস্টাব্দে এবং তিনি মোগলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকেন। তার দুজন সেনাপতি ছিলেন যথাক্রমে শান্তাজি ঘোরপাড়ে এবং ধনাজি যাদব। গেরিলা আক্রমণ চালিয়ে মুঘলদের কিন্তু যথেষ্ট বিব্রত করে রেখেছিলেন, কিন্তু 1700 খ্রিস্টাব্দে রাজারামও মৃত্যুমুখে পতিত হন, অর্থাৎ তিনি মারা যান। এরপর তার স্ত্রী তারাবাই তার শিশুপুত্র দ্বিতীয় শিবাজিকে সিংহাসনে বসিয়ে নিজেই রাজ্য চালাতে থাকেন এবং তারাবাইয়ের দক্ষ নেতৃত্বে মারাঠাদের মুঘল বিরোধী কার্যক্রম কিন্তু অব্যাহত থাকে। ঠিক এই পরিস্থিতিতে 1707 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়। ঔরঙ্গজেবের মৃত্যুর পর পরবর্তী মোগল সম্রাট বাহাদুর শাহ সিংহাসনে বসেন, তার পুত্র। এই বাহাদুর শাহ কি করেছিলেন
দাক্ষিণাত্যের মোগল প্রশাসক এবং প্রভাবশালী অভিজাত জুলফিকার খান এর পরামর্শ মতো সেই শিবাজি যে শম্ভুজির পুত্র শাহুকে এবং তার মাকে বন্দী করেছিলেন, ততদিনে শাহু বড় হয়েছে। এই শাহুকে জুলফিকার খাঁর পরামর্শে বাহাদুর শাহ মুক্ত করে দেন। তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল শাহুকে মারাঠা রাষ্ট্রে পাঠিয়ে, অর্থাৎ মহারাষ্ট্রে পাঠিয়ে মারাঠা সিংহাসনে একটা উত্তরাধিকার সংক্রান্ত অন্তর্বিরোধ সৃষ্টি করা। কারণ দ্বিতীয় শিবাজিকে সামনে রেখে তার মা তারাবাই যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন মোগল বিরোধী। ঠিক এই সময় আর একজন উত্তরাধিকারী, তিনিও বৈধ, তিনি হচ্ছেন শিবাজির পুত্র শম্ভুজি, তার পুত্র শাহু অর্থাৎ শিবাজির নাতি। স্বাভাবিকভাবেই মারাঠা সিংহাসনে অন্তর্বিরোধ সৃষ্টি হয়। এ প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে, ঔরঙ্গজেব এই কূটনৈতিক চিন্তা করেই শাহু এবং তার মাকে বন্দি করে রেখেছিলেন। সেই বন্দিটা ছিল, মনে রাখতে হবে, নজরবন্দি। তাদের সঙ্গে মোগল দরবারে সর্বদা প্রীতিপূর্ণ ব্যবহার করা হতো এবং তারা ধর্মীয় ব্যাপারেও মোগল দরবারে স্বাধীনতা ভোগ করেছিলেন। অর্থাৎ শাহু মোগল দরবারে বেশ স্বাভাবিকভাবেই বেড়ে উঠেছিলেন। এই স্বাভাবিক বৃদ্ধি মোগল দরবারে শাহুর মধ্যে মোগলের প্রতি একটা দুর্বলতা সৃষ্টি করেছিল নিঃসন্দেহে। যাই হোক, শাহু মহারাষ্ট্রে এসে তারাবাই এবং দ্বিতীয় শিবাজির নিয়োগকে বেআইনি বলে ঘোষণা করেন এবং সাতারার দুর্গ থেকে তার নিজের দাবি জাহির করেন। এদিকে তারাবাইও তার পুত্রের দাবিতে অটল থাকেন। এই সময় মারাঠা সর্দাররা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ এক প্রকার মারাঠা রাজ্যে গৃহযুদ্ধের সূত্রপাত হয়। শেষ পর্যন্ত খেদার যুদ্ধে শাহু জয়লাভ করে সাতারার দুর্গে নিজের অভিষেক ক্রিয়া সম্পন্ন করেন। অবশ্য এরপরে আরো কিছুকাল মারাঠাদের গৃহবিবাদ কিন্তু চলেছিল। যাই হোক, শাহুর মধ্যে শিবাজির গুণাবলী কিন্তু আদৌ ছিল না। চারিত্রিক দৃঢ়তা এবং সামরিক অভিজ্ঞতা কোনো কিছুই যেন শিবাজির ভগ্নাংশ তার মধ্যে নেই। মুঘল বিরোধিতার পরিবর্তে মুঘলের প্রতি তিনি একটা গোপন টান মনে মনে অনুভব করছিলেন। এই পরিস্থিতিতে সুযোগ থাকলেও তিনি কিন্তু মুঘল বিরোধী সেন্টিমেন্টকে গতিবেগ দিতে পারেননি, কারণ তার নিজের মনেই দুর্বলতা ছিল। মুঘলদের সাথে সম্পর্কের প্রশ্নে অন্যান্য মারাঠা নেতৃবৃন্দের সাথে তার বিরোধ এবং তারাবাইয়ের কর্তৃত্ব শাহুকে এই সময় দারুণভাবে বিব্রত করে রেখেছে। ঠিক এই অবস্থায় শাহু পেশোয়া বালাজি বিশ্বনাথের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এবং ক্রমে ক্রমে দেখা যাবে পেশোয়াই বকলমে মারাঠা শাসকে পরিণত হন। মৃত্যুর আগে একটা উইল করে শাহু পেশোয়াকে মারাঠা রাজ্যের সর্বোচ্চ কর্তৃত্ব দান করেছেন। অবশ্য ছত্রপতি পদে শিবাজির বংশধররা থাকবেন, এটা কিন্তু স্থির হয়েছিল। এইভাবে দেখা যাবে যে শিবাজির মৃত্যুর পর মারাঠা রাজ্যে একটা গোলযোগ তথা গৃহযুদ্ধের সূত্রপাত হয়েছিল। এর ফলে সাময়িকভাবে মারাঠারা কিন্তু দুর্বল হয়ে পড়েছিল। এই দুর্বলতা কাটিয়ে উঠতে সবচেয়ে বেশি যে সহায়ক হয়েছিলেন তিনি হচ্ছেন পেশোয়া বালাজি বিশ্বনাথ। যাই হোক, বালাজি বিশ্বনাথের নেতৃত্বে এই পেশোয়া তন্ত্রের উদ্ভব এবং আবার ভারতীয় রাজনীতিতে মারাঠা রাজ্যের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, এমনকি তারা মোগলের নিয়ন্ত্রকে পরিণত হয়েছিলেন। সেটা কিভাবে হয়েছিল সেটা আমরা পরবর্তী ক্লাসে কোনো এক সময় আলোচনা করব। আজকে এই পর্যন্তই রাখছি। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।